রেখে দিই আমি পাশে। এই তোমরা দাগ দিচ্ছ কেন? তোমরা দাগ দিও না। তোমরা তো থার্ড ইয়ার, তোমরা তো থার্ড ইয়ার, তাই না? জি স্যার। থার্ড ইয়ার। তো আহ, যখন পৃথিবীতে করোনা ছিল না, তখন ফার্স্ট ক্রপ পাস করার পরপরই স্টুডেন্টরা থার্ড ইয়ারে উঠে যেত। থার্ড ইয়ার মানে হলো সেই একই সাথে কলেজে যে ফিজিওলজি, সরি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন, হ্যাঁ, ফার্মাকোলজি, এগুলোর ক্লাস করতো, কারণ তাকে সেকেন্ড ক্রপের দিকে এগিয়ে যেতে হতো। একই সাথে সে সকাল 10টা থেকে সকাল বা দুপুর 12টা পর্যন্ত ওয়ার্ডে থাকতো। ওদিকে সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা বা রাত 9টা পর্যন্ত আরো 2 ঘন্টা ওয়ার্ডে থাকতো। অর্থাৎ থার্ড ইয়ারে ওঠার পরপরই স্টুডেন্টের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট শুরু হয়। ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট মানে তার হসপিটালের সাথে একটা যাওয়া আসার পথ তৈরি হয়, এবং সে এই যাইতে আসতে যেয়ে কিছু জিনিস শেখে, এবং এভাবে শিখতে শিখতেই সে একসময় ফিফথ ইয়ারে ওঠে এবং পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তার হয়। তখন এই করোনা এসে গেছে আমাদের পৃথিবীতে। আমাদের সেই সুন্দর সাজানো গোছানো যে সিস্টেমেটিক ওয়েতে আমরা চলতাম, সেই সাজানো গোছানো সেই সিস্টেম গুলো আর নাই। আমরা এখন এমন এক সিস্টেমের মধ্যে ঢুকেছি যে সিস্টেমের কোনো সিস্টেম নাই। আজকে একরকম তো কালকে আরেক রকম হবে। গতকালকে যেমনটা আমরা বলেছিলাম আজকে তেমনটা নয়। এই মুহূর্তে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার মানে একবার প্রতিবেশী জায়গা যারা পশ্চিমবঙ্গে, সেখানে নতুন স্ট্রেইন পাওয়া গেছে। তোমরা সবাই জানো নতুন 3টে স্ট্রেইন পাওয়া গেছে। এর মধ্যে একটা স্ট্রেইন হলো বেঙ্গল স্ট্রেইন বলছে, মানে ওই স্ট্রেইনটা পশ্চিমবঙ্গেই পাওয়া গেছে। এইটা বলার উদ্দেশ্য হলো আমরা নিজেরাও কিন্তু ওর দ্বারা খুব দ্রুতই এফেক্টেড হয়ে যাব, এবং অলরেডি হয়তো সেই স্ট্রেনটা আমাদের দেশে এসে গেছে কিনা আমরা জানি না, তবে হয়তোবা এসে গেছে। যাই হোক, আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি যে কেউ ফৌজিয়া কিছু বলবে? ফৌজিয়া হাত তুলেছে, যাক, না বুঝে হয়তো হাত তুলেছে। যাই হোক, আমরা করোনার সময় আসলে আহ, যে যার জায়গা থেকে সতর্ক থাকবো। আমি নিজেকে যদি সতর্ক রাখতে পারতাম, আর প্রত্যেকটা মানুষ যদি নিজেই নিজের কথা চিন্তা করতো, নিজেই নিজেকে যদি সতর্ক রাখতো, তাহলে বোধহয় আমরা করোনাকে প্রতিরোধ করতে পারতাম। কিন্তু আমরা আসলে নিজেই নিজেকে কি সঠিক অবস্থানে রাখতে পেরেছি? করোনা প্রতিরোধ করার জন্য যে উপায়গুলো, সেগুলো কি আমরা চর্চা করছি প্রতিনিয়ত? কি জানি, মনে হয় চর্চা করছি না। আজকে লকডাউন একটু শিথিল করে দিয়েছে, লকডাউন কিন্তু তুলে দেয়নি। তো আমি বিকালে একটু বাইরে গিয়েছিলাম নিজের ডাক্তারি কাজেই। তো দেখলাম প্রচুর লোক, রাস্তায় প্রচুর লোক। আহ, কি বলবো, সেটা হয়তো অনেকটা ঈদের বাজারও বলা যেতে পারে। মানুষ এত যে রাস্তায়, এটা চিন্তার বাইরে। যাই হোক, এই করোনা কয়েকদিন আগে আমরা একটা ঘরোয়া বৈঠকে বলছিলাম যে হয়তো আগামী 5 বছরের মধ্যেও এই করোনা আমাদেরকে ছেড়ে যাবে না। তাহলে আমাদের এই এডুকেশন সিস্টেম কি বন্ধ থাকবে? এই তোমরা যারা থার্ড ইয়ারে, তারা কি থার্ড ইয়ারেই বসে থাকবে আগামী 5 বছর? ধরে নাও যে আগামী 5 বছরের মধ্যে করোনা পৃথিবী থেকে যাচ্ছে না, তাহলে আমরা কি থার্ড ইয়ারেই 5 বছর বসে থাকবো? বা এই আমি আজকে যে অবস্থায় আছি, আগামী 5 বছর কি ওই অবস্থায় বসে থাকবো? মনে হয় না। আমরা কোনো কিছুর জন্য অপেক্ষায় থাকবো না, কেউ কারোর জন্য অপেক্ষায় থাকে না। সুতরাং আমি বা তুমি কারোর জন্য অপেক্ষায় থাকবো না। আমরা করোনা শেষ হয়ে যাক, সেই সময়ের অপেক্ষায় থাকবো না। করোনা করোনার মতো চলুক। যদি আমরা বেঁচে থাকি, তাহলে আমরা সময়ের সাথে সাথে এগিয়ে যাবো, এই করোনাকে নিয়েই আমরা এগিয়ে যাবো। তার মানেটা হলো, তুমি যে থার্ড ইয়ারে আসো, এই থার্ড ইয়ারে যতটুকু সম্ভব ততটুকুই তুমি পড়াশোনা করবে। তোমার ওয়ার্ডে আসার কোনো সুযোগ নেই, কিন্তু তুমি বাসায় বসে কি পড়াশোনা করতে পারো না? আমরা অফিসিয়ালি, আমার আজকের এই কথাবার্তা কিন্তু অফিসিয়াল না, এটা আমার একদম নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ। অফিসিয়ালি কলেজ থেকে ক্লাস নিচ্ছেন, তাদের কয়েকজন অ্যাডমিট হয়েছে, ক্লাস নিচ্ছেন, সেটা অফিসিয়াল ক্লাস নিচ্ছেন, অনেক তদারকি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেখানে আমরাও ইনভলভ। আজকের এই যে কথাবার্তা বা গত গত 2 সপ্তাহ ধরে আমি চেষ্টা করছি, সেটা হলো আমার নিজের চিন্তা ভাবনা থেকেই করা, নিজের সময়কে কিছুটা জুনিয়রদেরকে, স্টুডেন্টদেরকে দেওয়া। তোমরা আমার আমি
রেজিস্টার, তাই হয়তো তোমাদেরকে স্টুডেন্ট বলি, কিন্তু আসলে ইউ আর মোর দ্যান দ্য স্টুডেন্ট, ইউ আর মাই জুনিয়র, লাইক মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। সেই জায়গা থেকে আমি কিছুটা করার চেষ্টা করি। এভাবে যদি সব সিনিয়ররাই তাদের জায়গা থেকে এগিয়ে আসেন, তাহলে হয়তো বা জুনিয়ররা ঘরে বসে থেকেও তার থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ার তার যেগুলো করা দরকার সেটা সে কিছুটা হলেও, 100% কখনোই হবে না, কিন্তু সে যদি 50% বা 70% অ্যাটলিস্ট থিওরিটিক্যালি যদি সে এগিয়ে থাকে, সেটাও তার জন্য ভবিষ্যৎ জীবনের জন্য অনেক ভালো হবে। এই চিন্তা ভাবনা থেকেই মূলত তোমাদেরকে এই রাত্রেবেলা এই জুমে ডেকে নিয়ে আসা। আমি আজকের এই ক্লাস বলি বা এই কথোপকথন যেটা হচ্ছে, সেখানে sorry, বেশি কিছুই বলবো না। শুধু এই 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 যে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা আমার লেখা, এবং এটা আজকের নতুন লেখা না, অনেক পুরানো লেখা। আমার নিজের জন্য লেখা, বা কোনো স্টুডেন্ট যখন আমি পড়াতে যাই, তখন নিজের তো একটা নোট পাতি থাকে, এটা দেখেই আমি প্রতিবার প্রতিবার এটা দেখি, এবং নিজের পড়াশোনাটা এগিয়ে নেই, এবং স্টুডেন্টকে এটা দেখিয়েই পড়ি। ছবি ভালো হয়নি, তোমরা দেখতে পাচ্ছ, হয়তো বা কিছুটা না দেখতে পারলেও অসুবিধা নাই, আমি নিজেই ওকে বলে দেবো। এইখানে আসলে এই এর মধ্যে সবকিছু লেখা আছে। কি লেখা আছে? একটা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারের একটা স্টুডেন্ট, তাকে লং কেস এবং শর্ট কেস, এই দুইটা জিনিস, ফৌজিয়া মনে হয় কিছু বলবে নাকি? ফৌজিয়া কিছু বলবে? ঠিক আছে। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ার, আলটিমেটলি এই যে ওয়ার্ড প্লেসমেন্টের উদ্দেশ্য হলো, একটা স্টুডেন্ট সে আস্তে আস্তে পেশেন্টের সাথে নিজেকে পরিচিত করে তুলবে, এবং এই পরিচিত করে তোলার মধ্যে দিয়ে সে রুগীর রোগের ধরনটা বুঝতে পারবে। রুগী, পেশেন্টের যে ডিজিজ, সেই ডিজিজের ধরনটা আস্তে আস্তে বুঝতে পারবে। আর এই বুঝতে পারার জন্য কিছু ওয়ার্কিং ওয়ে বা ওয়ার্কিং প্রিন্সিপাল করা আছে, সেগুলোকে আমরা বলি লং কেস, শর্ট কেস। লং কেস মানে হলো, একটা পেশেন্টকে তুমি প্রথমেই দেখলে, এবং দেখে শেষ পর্যন্ত তার ডায়াগনোসিস করলে এবং তার ট্রিটমেন্ট দিলে। একটা লং ওয়ে টু গো উইথ দ্য পেশেন্ট, to discover the patient, to identify, to diagnose the patient's disease, and to relieve the patient from the patient's suffering. This is called long case. অন্যদিকে আমরা যেটা শর্ট কেস বলি, শর্ট কেস মানে হলো, তোমাকে একটা রুগী দেওয়া হলো, বলা হলো প্লিজ এক্সামিন দ্য পেশেন্ট, হ্যাঁ, এক্সামিন দ্য অ্যাবডোমেন অফ দ্য পেশেন্ট অ্যান্ড টেল দ্য ফাইন্ডিং। অর্থাৎ পেশেন্টকে একটা নির্দিষ্ট জায়গায় তোমাকে এক্সামিন করতে বলা হবে, এবং তোমাকে বলা হবে তুমি এক্সামিন করে কি পেয়েছো। আর তুমি যদি বলো তুমি কিছু পেয়েছো, তাহলে সেই পাওয়ার সাপেক্ষে তোমার ডায়াগনোসিস কি। অর্থাৎ শর্ট কেস মানে খুব শর্ট, তোমাকে কিছু একটা দেওয়া হলো, তুমি সেখান থেকে কিছু একটা এক্সপ্লেনেশন করলে, কিছু পেলে কি পেলে না, যদি পেয়ে থাকো তাহলে তার সেটার ডায়াগনোসিস কি হতে পারে, আর সেটার ইনভেস্টিগেশন কিভাবে হবে, তার ট্রিটমেন্ট কি হতে পারে, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। তার মানে এটা হলো, এই লং কেস আর শর্ট কেস এইটা নিয়েই আমরা, এই যে আমরা যারা ডাক্তার হয়ে গেছি কিছুদিন আগে, আমরা এই লং কেস আর শর্ট কেস নিয়েই ডাক্তারি করি। আমার তো ডাক্তারি জীবনটাই তোমার শুরু হয়ে গেল থার্ড ইয়ার থেকে, আর এই লং কেস আর শর্ট কেস নিয়েই তোমার জীবন চলবে আমৃত্যু। এখন আমি একটু আগে দেখে নিই যে লং কেসে আসলে কি কি লিখতে হয়। লং কেসে মূল পয়েন্ট হচ্ছে, এখানে কয়টা দিয়েছি, 9টা পয়েন্ট আছে। তোমরা একটু খেয়াল করো, আমি এই ছবিটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। শুধু লিখতে যে কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটানোর দরকার নেই, একটু আমার কথা শোনার চেষ্টা করো। লং কেস বলছি আমি। লং কেসে প্রথমে একটা হিস্ট্রি নিতে হয়। হিস্ট্রিতে আবার অনেকগুলো পয়েন্ট আছে এপাশে, আমি হিস্ট্রির কথা পরে বলছি। প্রথমে একটা হিস্ট্রি নিতে হয়। নিলাম একটা হিস্ট্রি। হিস্ট্রি নেওয়ার পরে 2 নম্বরে এটা যেটা দেখতে পাচ্ছ, তাকে একটা এক্সামিনেশন করতে হয়। সেই যে এক্সামিনেশন, সেটা আবার 2 রকমের হয়। একটা হলো জেনারেল এক্সামিনেশন। এই জেনারেল এক্সামিনেশন আবার প্রায় 25-26টা পয়েন্ট আছে, সেটা আমি পরে বলবো, অথবা অন্য ক্লাসে। এক্সামিনেশনের 2টা পার্ট, একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, আরেকটা হলো সিস্টেমিক এক্সামিনেশন। গেল 2 নাম্বার পয়েন্ট। এবার আসি 3 নাম্বার পয়েন্ট। এটাকে বলা হয় স্যালিয়েন্ট ফিচার। অর্থাৎ তুমি এতক্ষণ যে হিস্ট্রি নিলে, এক্সামিনেশন করলে, এই হিস্ট্রি আর এক্সামিনেশন মিলিয়ে খুব সংক্ষেপে
এই 5-10টা সেন্টেন্সের মধ্যে মনে করো গুরুত্বপূর্ণ শব্দগুলো সংযোজন করে একটা ছোট একটা প্যারাগ্রাফ, এটাকে বলা হয় স্যালিয়েন্ট ফিচার। স্যালিয়েন্ট ফিচার লেখার পরেই তোমাকে একটা ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। তুমি যেটা মনে করো সেটা, সেই ডায়াগনোসিস যে সবসময় সঠিক হতে হবে এমন কোনো কথা নাই। তোমার যেটা মনে হবে সেই ডায়াগনোসিসটা তুমি লিখবে, এবং এই ডায়াগনোসিসটাকে বলা হয় প্রভিশনাল ডায়াগনোসিস। প্রভিশনাল ডায়াগনোসিস অর্থাৎ তুমি একটা অ্যাজুম করছো, তুমি মনে করতেছো যে এই রোগীটার এই ডায়াগনোসিস হতে পারে অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ মাই হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন ফাইন্ডিং। দিস ইজ কল্ড মাই প্রভিশনাল ডায়াগনোসিস অর প্রাইমারি ডায়াগনোসিস। তুমি যখনই আমরা ডাক্তাররা যখন কোনো একটা ডায়াগনোসিসে করতে চাই, একটা ডায়াগনোসিস যখন সামনে রাখি, সেই ডায়াগনোসিসের বিপরীতে আরো কয়েকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এসেই যায়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মানে আদার পসিবিলিটি অফ দিস পেশেন্ট। আমরা একটা ডায়াগনোসিস সামনে রেখেছি প্রভিশনাল ডায়াগনোসিস, এই প্রভিশনাল ডায়াগনোসিসটাকে সামনে রেখে আমরা আরো কয়েকটা ডায়াগনোসিস পেছনে অর্থাৎ দ্বিতীয় সারিতে রাখতে পারবো। হয়তোবা এর মধ্যে থেকেও একটা ডায়াগনোসিস বেরোয় যেতে পারে, হয়তোবা আমার প্রভিশনাল ডায়াগনোসিসটা সঠিক নাও হতে পারে, বেঠিক বলে প্রমাণিত হতে পারে। সেক্ষেত্রে আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেগুলো রেখেছিলাম তার মধ্যে থেকে হয়তোবা সঠিক ডায়াগনোসিসটা বের হয়ে আসবে। অর্থাৎ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হলো আদার পসিবিলিটি অফ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। 5 নম্বর পয়েন্ট তাহলে কি হলো? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। 6 নম্বরে 6 নম্বরে এবার তোমার মূল কাজটা করতে হবে। মূল কাজটা হলো তোমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে টু রিচ ইউর ডায়াগনোসিস, দ্যাট ইজ প্রভিশনাল ডায়াগনোসিস, টু কনফার্ম দ্য ডায়াগনোসিস অ্যান্ড টু এক্সক্লুড ইউর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। অর্থাৎ তুমি যে প্রমাণ করতে চাও তোমার প্রভিশনাল ডায়াগনোসিসটা সঠিক এবং তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো বেঠিক, অথবা প্রভিশনাল ডায়াগনোসিস যদি বেঠিক হয়ে থাকে তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে থেকে তোমার একটা ডায়াগনোসিস বের হয়ে আসবে। এই সঠিক আর বেঠিকের যে খেলা, এই খেলাটা শেষ করতে হবে তোমাকে কিছু ইনভেস্টিগেশন দিয়ে। ইনভেস্টিগেশন একটা আলাদা টুল, যে টুল তোমাকে তোমার ডায়াগনোসিসে পৌঁছাতে সাহায্য করবে। সেই ডায়াগনোসিস সবসময় প্রভিশনাল ডায়াগনোসিস হবে এমন কোনো কথা নাই, তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে থেকেই হবে এমন কোনো কথাও নাই। আমরা সবসময় যে সঠিক ডায়াগনোসিসে পৌঁছাতে পারি এমনটাও কিন্তু নয়। আমরা মোটামুটি একটা ছকে ফেলে দিই, এই ছকের মধ্যে থেকে একটা ডায়াগনোসিস বের হয়ে আসবে। আর সেই ডায়াগনোসিসে পৌঁছাতে গেলে আমাকে এই ইনভেস্টিগেশনটা করতে হবে। সুতরাং এখানে একটা লিস্ট, maybe a long list of investigation you may put. এইবার তুমি যে রুগীটা পেলে আজকে লং কেসে, এই রুগীটার ট্রিটমেন্ট তো দিবে নাকি? তার যে ইনভেস্টিগেশন তুমি দিয়েছো এই ইনভেস্টিগেশন গুলো আসতে তো সময় লাগবে, হয়তো কয়েকদিন লেগে যেতে পারে। তো তুমি কি এই মুহূর্তে তার যে কষ্ট, কোনো জায়গায় হয়তো ব্যথা আছে, হয়তো বা কোনো কোনো একটা কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে বা কিছু একটা হচ্ছে, সেই তার শারীরিক বা মানসিক ব্যথা, সেই ব্যথার জন্য কি তুমি কোনো ট্রিটমেন্ট দিবে না? অবশ্যই তুমি একটা ট্রিটমেন্ট দিবে। অর্থাৎ তুমি একটা প্রাইমারি লেভেলের একটা ট্রিটমেন্ট এখানে দিবে। 7 নম্বর পয়েন্ট হলো ট্রিটমেন্ট, তোমাকে একটা ট্রিটমেন্ট। এবার 8 নম্বর পয়েন্ট হচ্ছে প্রগনোসিস। মনে করো যে তোমার প্রভিশনাল ডায়াগনোসিসটাই সঠিক এবং এই প্রভিশনাল ডায়াগনোসিসের বিপরীতেই তো তুমি তোমার ট্রিটমেন্ট দিয়েছো। তাহলে তুমি প্রভিশনাল ডায়াগনোসিস যেটা তুমি করেছো সেইটার প্রগনোসিসটা কেমন হতে পারে, তুমি একটা প্রগনোসিস এখানে লেখো। প্রগনোসিস অফ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। তারপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে ফলো আপ। তোমার যে প্রভিশনাল ডায়াগনোসিস, যদি তোমার এই প্রভিশনাল ডায়াগনোসিসটা সঠিকই হয়ে থাকে তাহলে এই পেশেন্টের ফলো আপটা কিভাবে হবে? অর্থাৎ এই পেশেন্ট তুমি ট্রিটমেন্ট করে দিলে, হয়তো সে ভালো হয়ে গেল বা কিছুটা তার পেইন থেকে গেল, কোনো কষ্ট থেকে গেল, পরবর্তীতে সে কি আর তোমার কাছে আসবে নাকি আসবে না? হয়তো নাও আসা লাগতে পারে। সেটাও তুমি বলবে না এই পেশেন্টের আর ফলো আপের দরকার নেই। আর যদি তোমার ফলো আপের দরকার হয়, তাহলে তাকে বলবে যে কবে তোমার ফলো আপটা হবে। এই হলো আমাদের লং কেসের একটা মূল ছক। এখানে আমার 9টা পয়েন্ট আমি রেখেছি। দাঁড়াও, কেউ হাত উঁচু করছে বলে, হাত উঁচু করলে কি দাঁড়ায় আমি জানি স্যার না। কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার কোশ্চেন ছিল স্যার। করো করো। স্যার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর স্যার ওটা যদি একটু বলতেন, আরেকবার যদি বলতেন স্যার। আচ্ছা, প্রভিশনাল ডায়াগনোসিস মানে হলো তুমি এই পেশেন্টের হিস্ট্রি নিয়েছো, তার একটা এক্সামিনেশন করেছো, করার পর তোমার তো ডায়াগনোসিস মনে হচ্ছে, যে মনে করো যার বুকটা ব্যথা,
খুব সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন, একটা 50 বছরের ডায়াবেটিক বা হাইপারটেনসিভ পেশেন্ট, সিভিয়ার চেস্ট পেইন, তো তোমার ডায়াগনোসিস কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে আর কি। আমরা কিন্তু মেডিকেল সায়েন্সের লোকজনের হার্ট অ্যাটাক বলবো না, আমরা বলবো অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা আনস্টেবল অ্যানজাইনা, যেটাকে আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম। দিস ইজ মাই প্রফেশনাল ডায়াগনোসিস। এখন আমি কি নিশ্চিত, মানে বিফোর গোয়িং ফর গোয়িং টু কনফার্ম, বিফোর গোয়িং টু পারফর্ম ইনভেস্টিগেশন, উই আর নট কনফার্ম বিফোর ইনভেস্টিগেশন। তার মানে কনফার্ম হওয়ার আগে with my provisional diagnosis, there may be some of other differential. That is, there may be some other possibility of this severe chest pain of a 50 years male diabetic and hypertensive. কেন এর কি অ্যাকুট করোনারি সিনড্রোম মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন ছাড়া বুকে ব্যথার আর কোনো কারণ হতে পারে না? অবশ্যই পারে। তার অ্যাওর্টিক ডিসেকশন হতে পারে, পারে নাকি? অবশ্যই পারে। তাহলে অ্যাওর্টিক মানে রাপচার অ্যাওর্টিক অ্যানোরিজম হতে পারে, তার সিভিয়ার টেনশন নিউমোথোরাক্স হতে পারে, তার পালমোনারি এম্বোলিজম হতে পারে। এই যতগুলো বললাম এগুলোতে কিন্তু সিভিয়ার চেস্ট পেইন হতে পারে এবং এই বয়স্ক মানুষের হতে পারে। তোমার যে বললা, আমি একটুকে বললাম যে তার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, এমআই হয়েছে, নট দ্যাট ইজ নট কনফার্ম। এই যে কনফার্ম হওয়ার আগে আমার আরো কিছু পসিবিলিটি থেকে গেল, এগুলোকে বলা হয় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, আদার পসিবিলিটি অফ মাই প্রফেশনাল ডায়াগনোসিস, আদার পসিবিলিটি অফ সিভিয়ার চেস্ট পেইন অফ দিস পেশেন্ট। ঠিক আছে? আশা করি ঠিক আছে। এখন আমরা একটু বিস্তারিত আলোচনায় আসি। বিস্তারিত আলোচনা মানে হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে আমরা যারা অলরেডি ডাক্তার, তাদেরও হিস্ট্রি লিখতে যে ভুল হয়, আমাদের সবারই ভুল হয়। ভুল হওয়াটা কোনো সমস্যা না, কিন্তু ভুলটা আর কতদিন হবে? হিস্ট্রিতেও দেখো অনেকগুলো, আমি মনে হয় এখানে 12টা পয়েন্ট লিখেছি, তোমাকে এই 12টা পয়েন্টই তোমাকে লিখতে হবে। কিন্তু এই যে মানে সিরিয়াল উল্টাপাল্টা হলে অসুবিধা নেই। লাস্টের দিকে যে জিনিসগুলো আমি লিখেছি, এগুলো তুমি যদি 12 নাম্বারটা 9 নাম্বারে দাও, 8 নাম্বারটা 12 নাম্বারে দাও, তাতে কিছু যায় আসে না, কিন্তু পয়েন্ট গুলো সব থাকলে হবে। তো প্রথম যে 3টা পয়েন্ট আছে, সেই 3টা 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টের কোনো গড় এদিক ওদিক করা যাবে না। সেগুলো কি? পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, তারপর হলো সিট কমপ্লেইন উইথ ডিউরেশন, সিট কমপ্লেইন উইথ ডিউরেশন, ওয়েটিং রুম বলতেছে। তারপরে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, তারপরে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। অর্থাৎ প্রথম 4টা যে সিরিয়াল যেভাবে করা আছে, তোমাকে ওভাবেই লিখতে হবে। কিন্তু পরবর্তী যেগুলো, সেগুলো এইভাবে লিখতে পারলে ভালো। অনেক সময় একটু উল্টাপাল্টা হয়ে যায়, তাতে খুব বেশি অসুবিধা হবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এখন আসি পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। সেখানে আসলে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট মানে একটা পেশেন্টের পরিচিতি এখানে থাকবে। পেশেন্টের নামটা লাগবে, কার, তোমার পেশেন্টের নাম কি, তারপর এজ, তারপরে জেন্ডার। আমরা বইতে পুস্তকে বা অনেক সেক্স বলি, সেক্স নট কারেক্ট, জেন্ডার, নেম, এজ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ সে বিবাহিত না অবিবাহিত, তারপরে অকুপেশন, সে কর্মসূত্রে কি করে। কারণ এই যে ম্যারিটাল স্ট্যাটাস, আর বিবাহিত না অবিবাহিত, এর সাথে কিছু ডিজিজে অবশ্যই সম্পর্ক থাকতে পারে। অকুপেশন, তার পেশা বৃত্তির সাথে কিছু রোগের তো অবশ্যই সম্পর্ক থাকতে পারে। রিলিজিয়ান, রিলিজিয়ানের সাথে কিছু সম্পর্ক, অবশ্যই কিছু রোগের অবশ্যই সম্পর্ক আছে। ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ এই রোগীটা, তুমি যে হসপিটালে এই রোগীটাকে দেখছো, এই রোগীটা ওই হসপিটালে কবে ভর্তি হয়েছে। আর তারপরে ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ তুমি রোগীটা কবে এক্সামিনেশন করছো। গেল। প্রথমেই আমরা লিখলাম পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। তো এখানে আমি একটা পয়েন্ট এখানে লেখা হয়নি, অনেক পুরানো, যে পেশেন্টের অ্যাড্রেস, নেম, এজ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, রিলিজিয়ান। এই রিলিজিয়ানের পরেই লিখবে হলো অ্যাড্রেস। তোমরা এখানে লিখে নিও, রিলিজিয়ানের পরেই হবে অ্যাড্রেস। গেল। পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। এরপরে আসি সিভ কমপ্লেইন্টস অফ উইথ ডিউরেশন। এখানেও আমাদের একটু অনেকেরই ভুল হয়ে যায়। অনেকে যেটা করি, সিভ কমপ্লেইন লিখি। সিভ কমপ্লেইন হচ্ছে পেশেন্টের মূল কি সমস্যা। আমরা বাংলায় বলেছে, মা বা বাবা আপনি হসপিটালে ভর্তি হলেন,
কি কষ্ট নিয়ে হসপিটালে ভর্তি হলেন, মূল সমস্যাটা কি যেটার জন্য আপনি এই হসপিটালে ভর্তি হলেন। নিশ্চয়ই উনি হসপিটালে বেড়াতে আসেনি, নিশ্চয়ই উনি হসপিটালে বেড়াতে আসেনি। তাহলে যে কষ্টের জন্য, যে মূল সমস্যার জন্য উনি হসপিটালে আসছেন, সেটাই হলো চিফ কমপ্লেন উইথ ডিউরেশন। মানে এই যে কষ্ট, মনে করো বুকে ব্যথা, তাহলে এই কষ্টটা তার কতদিন, তার কি প্রলং? যদি লম্বা সময় ধরে তার বুকে ব্যথা থাকে তাহলে তো ডায়াগনোসিস একরকম হবে। আর এই ব্যথাটা যদি খুব কম সময়ের জন্য হয় তাহলে তার ডায়াগনোসিস আরেক রকম হবে। তাহলে এটা পুরোটা, এই হেডলাইনটা হবে চিফ কমপ্লেন উইথ ডিউরেশন। শুধু চিফ কমপ্লেন হবে না। অনেক স্টুডেন্টরাই এই শুধু চিফ কমপ্লেন লেগে উইথ ডিউরেশনটা তারা ভুলে যায়। আসলে ভুলে যাওয়া যাবে না, খুব বেশি বারবার ভুলে যাওয়া ঠিক হবে না। প্রথম প্রথম ভুলে গেলে হয়তো ঠিক আছে, বারবার ভুলে গেলে তোমার অদক্ষতারই প্রমাণ হবে। তাহলে আমি আবার বলি, চিফ কমপ্লেন উইথ ডিউরেশন কেমন হবে সেটা মনে করো। ওই যে পেশেন্টের কথা একটা উদাহরণ দিলাম, সিভিয়ার চেস্ট পেইন ফর 6 আওয়ার, অর্থাৎ 6 ঘন্টা ধরে তার সাংঘাতিক রকমের বুকে ব্যথা। 1 নম্বর পয়েন্ট, চিফ কমপ্লেন অনেকগুলো হতে পারে, তবে 3টার অধিক হওয়া ভালো দেখা যায় না। একটা মানুষের চিফ কমপ্লেন হলে একটা হলেই মনে হয় সবচেয়ে ভালো হয়, তবে সাধারণত 2টা থেকে 3টা হলে আরো ভালো দেখা যায়। কিন্তু 3টা বেশি হয়ে গেলে সেটা বড়ই কদার্য দেখা যায়, ভালো দেখা যায়। তখন 4টা 5টা চিফ কমপ্লেন লিখলে মূল কমপ্লেন যে কোনটা সেটাই বোঝা যায় না। আমাদের কাছে গ্রামের মহিলারা আসে, তারা অনেকগুলো সমস্যার কথা বলে, একসাথে এতটা সমস্যার কথা বলে যে তার যে মূল সমস্যা কোনটা এটাই খুঁজে পাওয়া দুষ্কর। তুমি যখন এখানে চিফ কমপ্লেন লিখতে যাবে, তোমাকে ওই মূল সমস্যা যেটা দুষ্কর বলে মনে হচ্ছে, ওই দুষ্কর কাজটাই তোমাকে এখানে করে লিখতে হবে। চিফ কমপ্লেন আর কোনটা, পেশেন্ট তো অনেক কথা বলবে যে 5 বছর আগে পুঁইশাক লাগাতে যেয়ে পুঁইশাকের যে মাচা করেছিলাম, মাচার থেকে পড়ে যেয়ে কোমরে ব্যথা লাগলো, সেই কোমরের ব্যথা নিয়ে আজকে ভর্তি হয়েছি। তাহলে কি চিফ কমপ্লেন ব্যাক পেইন ফর 5 ইয়ার্স, এটা কি তাই হবে? আমার মনে হয় ওরকম হবে না। তার ব্যাক পেইন হয়তো বা গত কয়েকদিন আগে হয়েছে অন্য একটা কোনো কারণে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বাসা বাড়িতে মারামারি করছে সেখান থেকে ব্যথা হয়েছে। এখন সে গল্প বলতেছে যে 5 বছর আগে পুঁইশাকের মাচা করতে যেয়ে পড়ে গেছে, সেখান থেকে ব্যথা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পেশেন্টের মুখ থেকে চিফ কমপ্লেনটা সুন্দর করে বের করে এনে সেটা লেখা আর্ট। তাহলে হিস্ট্রি টেকিং ইজ অ্যান আর্ট। এটা শৈল্পিক ব্যাপার তো অবশ্যই আছে। কে কতটা শৈল্পিক ভাবে তার হিস্ট্রিটাকে প্রেজেন্ট করবে, সেটা হলে তার আর্ট মানে আর্টিস্টিক মাইন্ডের উপরে নির্ভর করবে। এটা অনেকটা খুব বেশি শেখানো যায় না, হিস্ট্রি টেকিংটা যতটা না শেখানো যায় তার থেকে বরং এটা শিখতে হয়। এটা আস্তে আস্তে তুমি শিখে যাবে, শিখে যাবে। এরপরে আসি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। অর্থাৎ সে মানে তোমার যে রুগী, তুমি যে চিফ কমপ্লেন যেটা তোমাকে বলেছে বা তুমি যে চিফ কমপ্লেনটা লিখেছো, এই চিফ কমপ্লেনটা তুমি ইলাবোরেটলি অর্থাৎ একটু বড় করে, একটা একবার বিশাল লম্বা কোনো রচনা হবে না সেটা, ছোট একটা বক্তব্য কিন্তু সুন্দর এমন ভাবে তার বক্তব্য, অর্থাৎ তার যে ব্যথা যে কষ্টটা নিয়ে সে ভর্তি হয়েছে, সেই কষ্টটাকে তুমি সুন্দর করে রুগীর ভাষায়, সেখানে কোনো মেডিকেল টার্ম ব্যবহার করা যাবে না। যেমন প্রস্রাব দিয়ে রক্ত যায়, তাহলে এটা কি বলবো, হাই কালার বা ব্লাডি বা রেডিশ ইউরিন। তুমি এটা বলতে পারবে না হেমাচুরিয়া, পেশেন্ট প্রেজেন্ট উইথ হেমাচুরিয়া। কারণ হেমাচুরিয়া ইজ এ মেডিকেল টার্ম। পেশেন্ট কি এসে তোমাকে বলেছে যে আমার কিন্তু হেমাচুরিয়া হচ্ছে, তুমি একটু আমাকে দেখে দাও তো ডাক্তারবাবু? তোমাকে তো পেশেন্ট এটা বলে, পেশেন্ট হয়তো খুব বেশি বলেছে, খুব ভালো করে বললে বলেছে আমার প্রস্রাবটা না কয়েকদিন ধরে খুব লাল হচ্ছে। তো এই প্রস্রাবটা লাল হচ্ছে এটা তুমি ইংরেজিতে কিভাবে লিখতে পারো? হয় তুমি লিখবে যে হাই কালার ইউরিন অথবা রেড কালার ইউরিন, বাট নেভার রাইট ডাউন অ্যাজ হেমাচুরিয়া। তুমি হেমাচুরিয়া লিখতে পারবে না, হেমাচুরিয়া হচ্ছে মেডিকেল টার্ম। আমি বোঝাতে চাচ্ছি যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যেটা, সেখানে পেশেন্টের ভাষায়, ওই বাংলায় যেটা বললো ওইটাকে ইংরেজি ভাষায়, কিন্তু পেশেন্টের ভাষায়, নট মেডিকেল ল্যাঙ্গুয়েজ, পেশেন্টের ভাষায় প্রেজেন্ট ইলনেসটা লিখবে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আসি হিস্ট্রি অফ পাস্ট। 10 মিনিট আছে আর। হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, দাঁড়াও তো দেখি। হিস্ট্রি অফ পাস্ট ইলনেস অর্থাৎ এই রুগীটা যেটা প্রেজেন্ট ইলনেস তুমি এর আগে লিখলে, এই রুগীর কোনো অতীতে কোনো কি দুষ্কর্ম ছিল, অতীতে এর কোনো রেকর্ড ছিল, কোনো হিস্ট্রি ছিল? হিস্ট্রি বলতে তার তার জীবনের অন্যান্য দিকের হিস্ট্রি না, তার এই শারীরিক বা মানসিক রোগের কোনো হিস্ট্রি আছে কিনা সেটা লিখবো। সে কবে কার সাথে মারামারি করে ক্রিমিনাল কেস খেয়েছিল না কি করেছিল,
সেই হিস্ট্রি কিন্তু আমরা এখানে নিব না, এটা পার্সোনাল হয়ে যাবে। এরপরে আসি ট্রিটমেন্ট হিস্ট্রি। ট্রিটমেন্ট হিস্ট্রি বা ড্রাগ হিস্ট্রি, দুটাই ট্রিটমেন্ট হিস্ট্রি অবলিক ড্রাগ হিস্ট্রি লিখতে পারো, একই জিনিস। যে সে বর্তমান যে সমস্যা, এই সমস্যার জন্য কোনো ট্রিটমেন্ট পেয়েছে কিনা, অথবা আগের কোনো অসুবিধা, কোনো রোগ, সেইটার জন্য কোনো চলমান ট্রিটমেন্ট সে পাচ্ছে কিনা, এটা হলো ট্রিটমেন্ট হিস্ট্রি। খুব সহজ, আমি আবার বলি যে বর্তমান যে সমস্যার জন্য তোমার কাছে এসেছে, সেই সমস্যাতে এমন তোমাকে দেখানোর আগে তো অন্য কোনো ডাক্তার কাছে, আমার কাছে দেখাই তোমার কাছে যেতে পারে। তাহলে আমি যদি কোনো ওষুধ দিয়ে থাকি, আমি উদাহরণ হিসেবে বলছি, যে সেটা চলমান কোনো ওষুধ সে খাচ্ছে কিনা, সেটা বর্তমান সমস্যার জন্য হোক বা অন্য কোনো সমস্যার জন্য হোক। আমরা অনেক অনেক রুগী পাই যে হয়তোবা সে বুকের ব্যথার জন্য বা পেটে ব্যথার জন্য আসছে, একই সাথে তার হয়তোবা একটু কোমরে ব্যথা আছে বা অন্য কিছু আছে। তো ডাক্তার, ওই রুগী বলে, ডাক্তার বাবু ওই যে একটা সমস্যা কোমরে ব্যথা, ওটা তোমার দেখা লাগবে না, ওর জন্য আমি ওষুধ খাচ্ছি, ওটা আমি দেখবা না, আমি অন্য ডাক্তারকে দেখাই, হোমিওপ্যাথিকে দেখাই, তুমি এই যে আমার পেটে ব্যথা করছে, তুমি আমার এইটা দেখে দাও। অর্থাৎ তার পেশেন্টের অনেকগুলো সমস্যা থাকতে পারে, কিন্তু সব সমস্যার জন্য তোমার কাছে আসেনি। আমার কাছে আসুক বা না আসুক, পেশেন্ট কোন কোন ওষুধ খাচ্ছে সেটা জানাটা আমার দরকার। এটা হলো ট্রিটমেন্ট হিস্ট্রি। এরপরে আসি অ্যালার্জি হিস্ট্রি, হিস্ট্রি অফ অ্যালার্জি। এইটা আমরা, এই যে পয়েন্টটা আমরা মোরাললেস সবাই কম বেশি ভুলে যাই। কিন্তু অ্যালার্জি হিস্ট্রিটা আমি বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন হিস্ট্রি। একটা পেশেন্টের যদি কোনো ড্রাগে বা কোনো কিছুতে অ্যালার্জি থাকে, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। কারণ ট্রিটমেন্ট দিতে গিয়ে যদি তুমি সেই ওষুধটা দিয়ে দাও, তাহলে রুগীর ভালো করতে যেয়ে তুমি তো আর রুগীর খারাপ করে দিলে। সুতরাং অ্যালার্জি হিস্ট্রি ইজ এ মাস্ট, মনে রাখো, অ্যালার্জি হিস্ট্রি ইজ এ মাস্ট। এরপরে আসি আহ এটা কি জিনিস, পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি মানে সে মানুষ হিসেবে কেমন, হ্যাঁ, সে কি তার চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র, এই সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা এখানে আসিনি। আমরা বলতে চাচ্ছি পার্সোনাল হিস্ট্রি মানে সে কি একটু ধূমপান করে কিনা, সে একটু অ্যালকোহল খায় কিনা, সে একটু তামাক খায়, মানে কি বলে ওটাকে, জর্দা খায় কিনা, পান এগুলো খায় কিনা, এইগুলা হিস্ট্রি। এখানে আমরা আরেকটা হিস্ট্রি একটু নেই, হিস্ট্রি অফ সেক্সুয়াল এক্সপোজার, মানে তার কোনো অবৈধ কোনো সম্পর্ক কোনো জায়গায় আছে কিনা। কিন্তু আসলে আমরা যেটা বলি, মনে করি যেটা, হিস্ট্রি অফ এক্সপোজার নিতে গেলে আমার কি, তোমার কি মনে হয় যে তুমি বলবা যে তোমার কোনো অবৈধ সম্পর্ক আছে কিনা, আর এইটা জিজ্ঞাসা করার সাথে সাথে তোমাকে সে সুন্দর করে বলে দেবে, এই আশা করাটা ঠিক না। তবে তুমি হিস্ট্রিটা তোমাকে আস্ক করবে, তাকে জিজ্ঞাসা করবে যে তোমার এরকম কোনো অবৈধ সম্পর্ক, বৈধ বা অবৈধ সম্পর্ক আছে কিনা, যাই হোক, এখন অবৈধ তো আবার বিভিন্ন রকম হয়। তবে তুমি এটা আশা করতে পারো না যে সে তোমাকে সত্যি কথাটাই বলবে। অর্থাৎ এদেরকে বলা হয় ইউনিভার্সাল লায়ার। হ্যাঁ, ইউনিভার্সাল লায়ার। সেক্সুয়াল হিস্ট্রি তোমাকে সঠিকভাবে কেউ কখনো দিবে না। যাই হোক, রুগী যেটাই দিবে সেটাই তুমি লিখবে। এরপরে সেটা ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলিতে কয়জন সদস্য আছে, এবং তারা, পেশেন্ট আমার কাছে যে রোগটা নিয়ে আসছে, সেই রকম রোগে পেশেন্টের ফ্যামিলির অন্য কেউ আহ, আক্রান্ত আছে কিনা, বা ইতিমধ্যে কেউ ওই রোগে মারা গিয়েছে কিনা, বা ফ্যামিলিতে রান করে এমন কোনো ডিজিজ আছে কিনা যেটা তোমার এই পেশেন্টের আছে। এরপর সে আসি একটা সোশিও ইকোনমিক হিস্ট্রি। একটা পেশেন্টের সোশিও ইকোনমিক হিস্ট্রির সাথে তার রোগের কিন্তু কিছু পার্থক্য থাকতে পারে। একটা হাই ক্লাস ফ্যামিলি, একটা মানুষ, এলিট সোসাইটির মানুষ, আমরা ধরে নিতে পারি তার চাকচিক্য আছে, তার গায়ের চামড়াটা খুব সুন্দর, ফ্লেয়ার, হ্যাঁ। তার মানে কি, আমরা যত বেশি চর্বি খাবো, যত বেশি তেল খাবো, আমাদের চামড়া গুলো তত বেশি উজ্জ্বল হবে। আর যত বেশি চর্বি খাবো, তত বেশি আমাদের ডিসলিপিডিমিয়া হবে, হার্টের রোগ হবে, স্ট্রোক হবে। অর্থাৎ হাই ক্লাস সোসাইটিতে এক ধরনের রোগ থাকে, আর লো ক্লাস সোসাইটিতে কোন ধরনের রোগ থাকে, ইনফেকশাস ডিজিজ গুলো থাকে, যেমন টিউবারকুলোসিস। হ্যাঁ, ম্যান টু পার্সন, হ্যাঁ, ক্লোজ কন্টাক্টে থাকে, বস্তিতে থাকে, সেখানে এই রোগগুলো বেশি ছড়ায়। অর্থাৎ আমরা বলতে পারি হাই ক্লাস সোসাইটিতে নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, স্ট্রোক, এমআই, হ্যাঁ, ওবেসিটি, এইগুলো বেশি হয়। আর লো ক্লাস সোসাইটিতে কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ ইনফেকশন গুলো বেশি হয়। আর আমরা এখন যারা মধ্যবিত্ত, মানে মিডিল ক্লাস, আমাদের মনে হয় দুইটাই হয়। কারণ আমি তো মিডিল, আমাদের কমিউনিকেবল ডিজিজ সেটাও বেশি হয়, নন কমিউনিকেবল ডিজিজ সেটাও বেশি। অর্থাৎ মধ্যবিত্ত হওয়াটা একটা অশান্তির কারণ হতে পারে। এরপরে আসি ইমিউনাইজেশন হিস্ট্রি, অর্থাৎ ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা। এর পরবর্তী এই যে করোনা কোভিড এরা, কোভিডের যে দুনিয়াটা শুরু হয়ে গেল, এর পরবর্তীতে আমরা কিন্তু ইমিউনাইজেশন হিস্ট্রিতে কোভিড ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আমি তোমাকে বলে দিলাম আজকে। আমরা এই করোনার আগের যে হিস্ট্রি নিতাম, ইমিউনাইজেশন হিস্ট্রি, সেখানে আসলে উল্লেখ করতাম তার ইপিআই শিডিউলটা
কিভাবে নেওয়া হয়েছিল। এর পরবর্তী করোনা শেষ হয়ে যাওয়ার পরবর্তী বা আজ থেকে তোমরা যারা হিস্ট্রি নিবে তাদের ইমিউনাইজেশন হিস্ট্রি নেওয়ার সময় এই ইপিআই শিডিউল তো থাকবে, তার সাথে তার করোনা ভ্যাকসিন নেওয়া হয়েছে কিনা এটাও মাস্ট এবং মাস্ট মাস্ট থাকতে হবে। লাস্টলি, না লাস্টের আগেরটা যেটা মিনিস্ট্রুয়াল হিস্ট্রি অথবা অবস্ট্রিকাল হিস্ট্রি ইন কেস অফ ফিমেল পেশেন্ট, এটা আমরা প্রায় ভুলে যাই, কিন্তু ভুলে যাওয়াটা খুবই অন্যায় হবে। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে মিনিস্ট্রাল হিস্ট্রি এবং অবস্ট্রিকাল হিস্ট্রি, মিনিস্ট্রাল হিস্ট্রি মানে তার মিনিস্ট্রাল পিরিয়ডটা সেটা রেগুলার কিনা, এক নম্বর রেগুলার কিনা, তারপর মিনিস্ট্রাল ফ্লো অর্থাৎ তার কয়দিন থাকে, ফ্লো মানে কি পরিমাণ যায়, অনেক বেশি ব্লাড যায় না কম ব্লাড যায়, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো তার ডিউরেশন অফ মিনিস্ট্রাল সাইকেল, অর্থাৎ মিনিস্ট্রাল সাইকেল পিরিয়ড, মিনিস্ট্রাল পিরিয়ড ডিউরেশন মানে কয়দিন থাকে, কারো হয়তো 1 দিন বা 2 দিন থাকে, কারো হয়তো বা 5 দিন 7 দিন বা 15 দিনও থাকে। তো 3টা পয়েন্ট, একটা হচ্ছে রেগুলার আর ইরেগুলার, মিনিস্ট্রাল ফলো আর মিনিস্ট্রাল পিরিয়ড। এন্ড 12 নম্বর লাস্ট পয়েন্ট যেটা ট্রাভেলিং হিস্ট্রি, সাম ডিজিজ মে বি অ্যাসোসিয়েটেড উইথ ট্রাভেলিং হিস্ট্রি লাইক ম্যালেরিয়া, কালাজ্বর, ম্যালেরিয়া। ট্রাভেলিং হিস্ট্রি ইজ মাস্ট। আমাদের সময় শেষ, 3 মিনিট সময় আছে। আমরা আজকে এই হিস্ট্রি টেকিং এর এই পয়েন্ট পর্যন্তই রেখে দেবো। পরের একটা কোনো ক্লাসে যদি কখনো সময় হবে কবে জানি না, হলে সেই ক্লাসে আমরা এই এক্সামিনেশনের জেনারেল এক্সামিনেশন নিয়ে অনেক কথাবার্তা, সেই কথাবার্তা গুলো বলবো। আমার কাছে 3 মিনিট সময় আছে, তোমাদের কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে এমনি বলতে পারো, অথবা জাস্ট জিজ্ঞাসা করতে পারো স্যার আপনি কেমন আছেন। নমস্কার, সুদীপ্ত স্যার। বলো। স্যার কেমন আছেন স্যার? ভালো আছি। স্যার আমাদের ওই যে আপনি এই পার্টে প্রথম যে পয়েন্টটা বলছিলেন ওখানে অ্যাড্রেসের কথা বলছিলেন, হ্যাঁ, অ্যাড্রেসের সাথে ডিজিজের সাথে স্যার কেমন রিলেশন? কোনো রিলেশন অ্যাড্রেস আর নাই। ডিজিজ? হ্যাঁ, কোনো রিলেশন নাই, কোনো রিলেশন। ওই টু আইডেন্টিফাই দিস পেশেন্ট, ওই পেশেন্টটা যদি কোনো কারণে আইডেন্টিফাই করতে হয় কোথায় যায়, যেটা পেশেন্ট একটা পার্টিকুলার নামের সাথে কি কোনো রোগীর ডিজিজের সম্পর্ক থাকবে? থাকবে না, কিন্তু এটা আইডেন্টিফাই তো করতে হবে যে এই পেশেন্টটা দিস পেশেন্ট। হ্যাঁ, অ্যাড্রেসের সাথে কোনো জি স্যার। সম্পর্ক নেই। খুব বেশি হলে অ্যাড্রেস যদি মনে করতে পারো যে এই পেশেন্টের বাড়িটা উত্তরবঙ্গে কোনো এক জায়গায় বাড়ি, তাহলে হয়তো বা তার একটু হাইপোথাইরয়েডিজম গোয়াইটার বেশি হতে পারে। তারপরে কি দক্ষিণবঙ্গে হলে তার বুদ্ধি একটু বেশি হবে, মানে উত্তরবঙ্গে বেশি হলে কম যদি হয় দক্ষিণবঙ্গে বেশি হবে, এমন না, সেরকম না আসলে। তবে একটা সময় কিন্তু তাই মনে করা হতো যাদের উত্তরবঙ্গে বাড়ি তাদের আয়রন ডিফিসিয়েন্সি একটু বুদ্ধি কম। এবার কেউ কিছু মনে করবো না যাদের বাড়ি আবার উত্তরবঙ্গে। থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। ওকে। আর কেউ? স্যার এই ট্রাভেলিং হিস্ট্রিতে স্যার শুধু মানে ম্যালেরিয়া কালাজ্বর এছাড়া আর কোনো ইয়ে আছে মানে ম্যালেরিয়া, ট্রাভেলিং হিস্ট্রিতে কালাজ্বর, আমরা মেইনলি কি আর নিব? কি বলবো, ফাইলেরিয়া দিতে পারো। ফাইলেরিয়া তো এইদিকে হয়, উত্তরবঙ্গের দিকে আচ্ছা মানে ফাইলেরিয়া হয়, আমাদের দিকে ওটা হয় না। হিল ট্র্যাক্সে বেশি হয়। ট্রাভেলিং স্যার ডায়রিয়া, ট্রাভেলিং হিস্ট্রি ডায়রিয়া যখন যে কোনো ডায়রিয়া তো ট্রাভেলিং হিস্ট্রির সাথে ডায়রিয়াতে একটু সম্পর্ক থাকে। আর কিছু কি বলবো, আর তো তেমন মনে আসছে না। এই স্যার তো, ট্রাভেলিং হিস্ট্রি যখন নিব তখন মানে পেশেন্টকে কি জিজ্ঞেস করবো? যে আপনার মনে করো তুমি খুলনাতে ট্রাভেলিং নিয়ে নিচ্ছ, তুমি জিজ্ঞাসা করো তুমি এই যে জ্বর, মানে জ্বরের কোনো রুগী আসছে, তাকে তুমি জিজ্ঞাসা করবে যে তুমি হিল ট্র্যাক্স মানে চিটাগাঙে বা সিলেটের ওইদিকে কোথাও গেছিল কিনা। কারণ সেখান থেকে সে একটা ম্যালেরিয়া কালাজ্বরের একটা ইয়ে নিয়ে আসতে পারে না, ম্যালেরিয়া কালাজ্বরের জীবাণু নিয়ে আসতে পারে। মানে সে ওখানে মশা কামড়াইছিল, তারপর 5 দিন 7 দিন পরে তার জ্বর হলো, তাই না? জি স্যার। ঠিক আছে, আমাদের সময় শেষ, মানে কয়েক সেকেন্ড আছে আর কি। তোমরা সবাই ভালো থাকো, করোনা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যা যা করা দরকার তা তাই করো। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ।